শিক্ষার্থীদের বাধা দেওয়া হয়, এর জবাব কিন্তু আপনাদের দিতে হবে। সে ব্যবস্থা আমরা করে দিব। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশের ব্যারিকেডকে অতিক্রম করে সেই কোটা বাতিলের আন্দোলনে বিক্ষোভকারী যারা, তারা কিন্তু ব্যারিকেড ভেঙে এরপরে তারা সামনের দিকে অগ্রসর হয়ে যাচ্ছে এবং তারা তাদের প্রতিবাদকে কিন্তু তারা চালিয়ে যাচ্ছে। মুক্তিযোদ্ধাদের জন্য যে কোটা, সেটা বাতিল করতে হবে, নারীদের কোটা বাতিল করতে হবে। একজন মুক্তিযোদ্ধার বিপরীতে তাহলে কোটা হয়ে যাচ্ছে 10 থেকে 15 জনের ওপরে। এটা তো অন্যদের ক্ষেত্রে বৈষম্য তৈরি করছে। দর্শক, রাজপথে কোটা বাতিলের আন্দোলন ভয়াবহ তীব্র আকার ধারণ করেছে এবং দেশব্যাপী এই আন্দোলন ছড়িয়ে পড়তেছে এবং এই আন্দোলনের সাথে যুক্ত হয়েছে বিএনপি, জামাত সহ সরকার বিরোধী যে দলগুলো রয়েছে তারাও। এবং বিভিন্ন জায়গায় এই আন্দোলন করতে গিয়ে প্রশাসনের সাথে শিক্ষার্থীদের সাথে ব্যাপকভাবে বিভিন্ন জায়গায় সংঘর্ষ হচ্ছে এবং শিক্ষার্থীদের পক্ষ থেকে কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এবং এই এত বিশাল আন্দোলন হওয়ার কারণে এই বিষয় নিয়ে অবশেষে প্রধানমন্ত্রী তিনি সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন, তিনি এই বিষয় নিয়ে মুখ খুলেছেন। তো আসলে পুরো দেশে কোথায় কি হচ্ছে, শিক্ষার্থীরা কি বলতেছে, তাদের দাবি কি, আন্দোলন কিভাবে কি তারা করতেছে এবং রাজপথের সর্বশেষ আপডেট এবং প্রধানমন্ত্রী তিনি এ বিষয় নিয়ে কি সিদ্ধান্ত নিয়েছেন, কি জানিয়েছেন, সেটা জানবেন আজকের ভিডিওতে। এ বিষয়ের কিছু অংশ ভিডিও শুরুতে শিরোনাম আপনারা দেখেছেন, বিস্তারিত দেখবেন পুরো ভিডিও জুড়ে। এই বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের একটা অনুরোধ করব, যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে বেল আইকনটি চালু করে দিবেন এবং যারা পেজ থেকে দেখছেন পেজটি লাইক ও ফলো দিয়ে রাখবেন। দর্শক, চলুন আমরা দেখে আসি যে প্রধানমন্ত্রী এ বিষয়ে সিদ্ধান্ত কি নিয়েছেন এবং কি তিনি বলেছেন, তিনি যে মুখ খুলেছেন এ বিষয় নিয়ে সেটা, এবং রাজপথে কোথায় কি হচ্ছে, শিক্ষার্থীরা কি বলতেছে, আন্দোলনকারীরা কি বলতেছে, সর্বশেষ আপডেট কি, কোথায় সংঘর্ষ হচ্ছে, এটা আমরা একের পর এক দেখে আছি। ধৈর্য ধরে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন। এই 2024 সালে কোটা নিয়ে যখন কথা হচ্ছে, মনে রাখবেন এটার বেনিফিশিয়ারি কারা। এটা ডিরেক্ট বেনিফিশিয়ারি হলো নাতিপুতিদের জন্য মূলত টার্গেট করে এই কথাটা বলা হচ্ছে। কারণ মুক্তিযুদ্ধ যখন হয় সেই টাইমে আমি যদি ধরি একজন মুক্তিযোদ্ধার ন্যূনতম বয়স 12-15 এইরকম যদি ছিল, তাদের বয়সে তো এখন 70-এর কোটায়। তো তাদের যারা সন্তান তারা কিন্তু অটোমেটিক কোটা পেয়ে গেছে। তো এই মুহূর্তে যাদেরকে আসলে টার্গেট করা হচ্ছে তারা বেসিক্যালি নাতিপুতি। এই ব্যাপারটা কিন্তু অনেকে বুঝতে পারছে না। আর নাতিপুতির ব্যাপারটা কেমন, ধরুন একজন মুক্তিযোদ্ধার যদি 4টা সন্তান থাকে বা 3জন সন্তান থাকে, এই প্রত্যেকের ঘরে আরো 2-3 জন করে সন্তান আছে। মানে একজন মুক্তিযোদ্ধার বিপরীতে তাহলে কোটা হয়ে যাচ্ছে 10 থেকে 15 জনের ওপরে। এটা তো অন্যদের ক্ষেত্রে বৈষম্য তৈরি করছে। মানে আমার কথাটা হইল যে তাদেরকে সম্মানিত করা হোক, তাদের যদি কোনো প্রবলেম থাকে সেটা ইউজ করা হোক, কিন্তু এই নাতিপুতিদের কোটা দিতে হবে, সেটা 30% কোটা রিজার্ভ রাখতে হবে। আমার কাছে মনে হয় এটা ঢালাওভাবে আসলে আমাদের মহান মুক্তিযোদ্ধাদের প্রতিও একটা অবমাননাকর ব্যাপার। কারণ যারা দেশ স্বাধীন করেছিল, অবদান রেখেছিল, যারা অস্ত্র হাতে তুলে নিয়েছিল, তারা কি এই কোটা পাবে তাদের নাতিপুতি? এই উদ্দেশ্যে দেশকে স্বাধীন করেছিল। অনেক বড় রুই কাতলা টাইপ লোক পাবেন যারা মুক্তিযোদ্ধার সার্টিফিকেট নেওয়ার জন্য আবেদন করেছে, দেখা গেছে না তারা আসলে কোনো অবস্থাতেই যোগ্য না, ভুয়া মুক্তিযোদ্ধা নাই। কারণ কি জানেন, এই যে তো হোলসেল প্যাকেজ পাওয়া যায়, মানে একটা সার্টিফিকেট দিয়ে তার 2 প্রজন্মের নাতিপুতি উভয় কুলের, মানে ছেলের কুলের মেয়ের কুলের সবই সেটেল হয়ে যাচ্ছে। এটা কখনো হতে পারে যে 100, যদি আমি মূল ব্যাপারটা 100% ধরি, মুক্তিযোদ্ধা কোটা 30%, নারী কোটা 10%, জেলা কোটা 10%, তারপর প্রতিবন্ধী কোটা আছে, নৃতাত্ত্বিক গোষ্ঠী কোটা আছে, মানে 56% চলে যায় কোটায় আর 44% মেধায়। এটা একটা দেশের কখনো যৌক্তিক কোনো সিস্টেম হইতে পারে না। 2018 সালে যখন প্রথমবার কোটা সংস্কার আন্দোলন হয়, আমি নিজেও তখন বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ছিলাম। আমাদের আন্দোলনেরও ভাষ্য কিন্তু ছিল আমরা কোটা সংস্কার চাই, আমরা কিন্তু 100% বাতিল চাইনি। তো বর্তমানেও আসলে যারা দেখলাম যারা আন্দোলন করছে তাদেরও কিন্তু ভাষ্য এটা, তারা কি চায়, তারা সংস্কার চায়। মানে যৌক্তিকভাবে সেটাকে সংস্কার করে এমন জায়গায় নিয়ে আসা হোক যাতে মেধার অবমূল্যায়ন না হয়। এবং আরেকটা ফ্যাক্ট আছে, আমাদের দেশে একটা কোটা, যে ব্যাপারটা নিয়ে আসলে কেউই খুব একটা কথাবার্তা বলে না। তো আমি রিসেন্টলি এই ব্যাপারটা নিয়ে আমি ভিডিও কন্টেন্ট বানিয়েছিলাম। একটা কোটা মানুষ কতবার ব্যবহার করবে খেয়াল করে দেখেন। একজন ভদ্রলোক সে এই কোটাটা দিয়ে ইউনিভার্সিটিতে ভর্তির টাইমে ইউজ করছে, সরকারি চাকরি পাওয়ার ক্ষেত্রে ইউজ করছে, তার প্রমোশনের ক্ষেত্রে ইউজ করছে। তার মানে সে কি বারবার করে সে অনগ্রসর জাতিগোষ্ঠী? এই কোটাটার ইউজ যদি হতেও হয়
তাহলে ওই যে ফার্স্ট জেনারেশনের জন্য সেটা কিভাবে ইউজ হতে পারতো, যে একটা কোটা মানুষ একবারই ব্যবহার করতে পারবে। ধরুন মিস্টার এক্স, সে যদি তার বিশ্ববিদ্যালয়ে ভর্তির টাইমে কোটাটা ইউজ করতো, সে আর এই কোটাটা চাকরির ক্ষেত্রে ব্যবহার করতে পারবে না, প্রমোশনের ক্ষেত্রে ব্যবহার করতে পারবে না, এমনকি তার পরিবারের অন্য কেউ ব্যবহার করতে পারবে না। কিন্তু এই কোটাটা তো মানে একের পর এক একই কোটা মাল্টিপল টাইমস ব্যবহার করা হচ্ছে। আবার একটা পরিবারের একটা ছেলেকে ধরেন যখন কোটাটা দেওয়া হলো, ওই পরিবারকে তো অ্যাজ এ হোল আপনি মূল স্রোতে নিয়ে আসলেন। তো একটা পরিবারে একজন কোটা পাই। আজকে একটা জিনিস আমি না বলে পাচ্ছি না, আমি যে দেখেছি যে কি কোটা আন্দোলন, কি বুদ্ধি, আমাদের মুক্তিযোদ্ধাদের জন্য যে কোটা সেটা বাতিল করতে হবে, নারীদের কোটা বাতিল করতে হবে, অমক সমক, সেটা কিন্তু একবার বাতিল করা হয়েছিল, কিন্তু ফলাফলটা কি? পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষার হিসাব যদি দেখা যায়, তখন দেখা যাবে যে আগে যেখানে কোটা থাকতে মেয়েরা যে পরিমাণ সুযোগ পেত, সেই পরিমাণ সুযোগ কিন্তু এই কয়েক বছরে আর পায়নি। এটা হলো বাস্তবতা। এমনকি অনেক অনেক জেলা, প্রত্যন্ত অঞ্চল, সে অঞ্চলের মানুষগুলি কিন্তু বঞ্চিত থেকে গেছে, তারাও চাকরি পাচ্ছে না। হাইকোর্ট ইতিমধ্যে, এবং এইরকম বঞ্চিত হওয়ার কারণেই কেউ মামলা করে, হাইকোর্ট একটা রায় দেয়। হাইকোর্টের রায় আমরা সবসময় সেটাই মেনে নিই, কিন্তু আমরা দেখলাম যে এখন কোটা বিরোধী আন্দোলন আবার গড়ে তোলার চেষ্টা, ছেলেমেয়েরা লেখাপড়া বাদ দিয়ে এখন কোটা বিরোধী আন্দোলন করে, সেখানে মেয়েরাও করে। এখানে আমার একটা প্রশ্ন আছে, যারা এর আগে কোটা বিরোধী আন্দোলন করেছিল তারা যে পাবলিক সার্ভিস কমিশনে কতজন পরীক্ষা দিয়েছিল আর কতজন পাস করেছে, সেই হিসাবটা একটু বের করা দরকার। তারা দেখাক যে পরীক্ষা দিয়ে তারা বেশি পাস করেছিল, মেয়েরা বেশি পাস করে বেশি চাকরি পেয়েছে কিনা, সেটাকে তারা প্রমাণ করুক। আর হাইকোর্টের রায়, এটার বিরুদ্ধে এভাবে আন্দোলন করা, এটা তো সাবজুডিস, কারণ আমরা সরকার থেকে কিন্তু এভাবে কোনো কথা বলতে পারি না, কারণ হাইকোর্ট রায় দিলে সেখানে হাইকোর্ট থেকে আবার আসতে হবে। কিন্তু আজকে আন্দোলনের নামে যেটা আবার করা হচ্ছে, পড়াশোনার সময় নষ্ট করা, এটার কোনো যৌক্তিকতা আছে বলে আমি মনে করি না। সার্বজনীন পেনশন স্কিম আমরা দিয়েছি, এটা সকলের জন্য, এটা আমাদের নির্বাচনী ইস্তাহারে ছিল, 2008-এর নির্বাচনী ইস্তাহারে আমরা করতে পেরেছি। শুধুমাত্র সরকারি চাকরিজীবী তারাই পেনশন পায়, আর বাকিরা বঞ্চিত থাকে। কাজে কেউ যাতে বঞ্চিত না থাকে, সেজন্য কিন্তু বিভিন্ন স্তর ভেদে আমাদের এই সার্বজনীন পেনশনের ব্যবস্থা করা আছে। আমি মনে করি আমাদের যুব মহিলা লীগের যারা মেয়েরা প্রত্যেকে কিন্তু। দর্শক, প্রধানমন্ত্রী এ বিষয়ে যে বক্তব্য দিয়েছেন, তার যেই সিদ্ধান্ত সেটা আপনারা দেখলেন। তো এই কোটা বাতিল নিয়ে কিন্তু এখন ব্যাপকভাবে পুরো দেশব্যাপী যেরকমভাবে একদিকে আন্দোলন চলতেছে, অন্যদিকে কিন্তু এ বিষয় নিয়ে আলোচনা, সমালোচনা এবং পর্যালোচনা হচ্ছে। কারণ এই বিষয়টাকে কেউ কেউ পজিটিভলিভাবে নিচ্ছেন, আবার কেউ কেউ নেগেটিভলিভাবে নিতেছেন। কেউ কেউ এই কোটা যে রাখা হয়েছে এই বিষয়টাকে সমালোচনার মুখে দেখতেছেন, আবার কেউ কেউ এটাকে প্রশংসার মুখেও দেখতেছেন। তো বর্তমানে দেশব্যাপী শিক্ষার্থীরা যারা এখন আন্দোলন করতেছে এবং এ বিষয় নিয়ে যারা সমালোচনা করছেন, অনেকেই কিন্তু এরকমটা মনে করতেছেন যে যারা বাংলাদেশকে রক্ষা করার জন্য বা স্বাধীন করার জন্য যুদ্ধ করেছে, মুক্তিযোদ্ধা, সেই মুক্তিযোদ্ধারা তারা যখন যুদ্ধ করেছে তখন তাদের বয়স কমপক্ষে 10 বছরের উপরে 15-20 এরকম হয়েছে। তো সেই হিসেবে দেখা যায় আমাদের 50 বছর অতিবাহিত হয়ে গিয়েছে। মুক্তিযোদ্ধা যারা, তাদের তো এখন আর পড়াশোনার কোনো সুযোগ নেই, তারা বয়স্ক হয়ে গিয়েছে, এবং তাদের ছেলেরা যারা আছে তাদেরও মোটামুটি কোটার কোনো অভাব নাই। এখন বর্তমানে যেটা হয়েছে যে মুক্তিযোদ্ধা যারা, তাদের নাতিপুতি যারা রয়েছে, তাদের নাতিপুতি যারা রয়েছে, বর্তমান কোটাগুলোয় সেই নাতিপুতিরা তারা এখানে মোটামুটি চান্স পাইতেছে, এবং তাদের কারণে দেখা যায় যারা ব্রিলিয়ান্ট স্টুডেন্ট বা মেধাবী তারা কিন্তু বঞ্চিত হইতেছে। বিভিন্ন সময় এটা দেখা যাচ্ছে যে একজন মানুষ সে পরীক্ষায় রেজাল্ট পেয়েছে 80 বা 85 বা 90, গোল্ডেন A+ পেয়েছে, অথচ সেই ব্যক্তি এই কোটা থাকার কারণে সে চাকরি পায়নি, কারণ কোটায় খেয়ে দিয়েছে। তো এরকমটা অ্যাভেলেবেল অহরহ বিভিন্ন জায়গায় হইতেছে। তো যেহেতু মুক্তিযোদ্ধা যারা দেশের জন্য, স্বাধীনতার জন্য, দেশকে রক্ষার জন্য জীবন দিয়েছেন, যুদ্ধ করেছেন, তাদেরকে সর্বদিক থেকে সহযোগিতা করা হোক, তাদেরকে সম্মানিত করা হোক, তাদের জন্য রাষ্ট্রীয় সহযোগিতার ব্যবস্থা থাকুক, সব কিছুই বাংলাদেশের জনগণ তারা মেনে নিচ্ছে অনায়াসে। কিন্তু এই
চাকরির ক্ষেত্রে এইখানে যে একটা কোটা নির্ধারণ করে রাখা এবং তাদের কারণে মেধাবীরা দূরে থাকা বা মেধাবীরা বঞ্চিত হওয়া এবং পাশাপাশি যারা মুক্তিযোদ্ধা তাদের নাতিপুতিদের এখানে চাকরি দেওয়ার তো কোনো প্রয়োজন বলে অনেকে মনে করতেছে না। এই কারণেই কিন্তু এখন আস্তে আস্তে করে এই আন্দোলন এখন তীব্র হয়েছে। এখন তারা চাইতেছে এই কোটা সম্পূর্ণভাবে বাতিল করা হোক। যদি বাতিল করা হয় তবে এই ক্ষেত্রে মেধাবী যারা থাকবে মেধাবী কোটা থাকতে পারে, মেধাবী কোনো কোটা নাই। কোটা আছে যারা 5 লাখ 10 লাখ দিতে পারবে তাদের জন্য কোটার কোনো অভাব নাই। মুক্তিযোদ্ধা কোটা হোক আর নারী আসন হোক, মানে নারী কোটা হোক, যেই জায়গায় হোক তাদেরকে সিস্টেম করে চাকরি দিয়ে দেওয়া যায়। বর্তমানে অবস্থাটা হচ্ছে এরকম। আর কোটা ব্যবস্থা যদি না থাকে তাহলে মোটামুটি কিছুটা একটু স্বস্তি মানুষ পাবে, এটা বোঝা যাচ্ছে। যার কারণেই কিন্তু বর্তমানে এই সারা দেশ থেকে শিক্ষার্থীরা বিভিন্ন মানুষ কিন্তু এখন এই কোটা বাতিলের আন্দোলনে যুক্ত হচ্ছে এবং এটাকে সাপোর্ট করতেছে। যদিও প্রধানমন্ত্রী সহ অনেকেই এই কোটা থাকার পক্ষে এবং তারা বলতেছেন যে যেহেতু তারা দেশের জন্য যুদ্ধ করেছে, লড়াই করেছে, তাদের জীবন পর্যন্ত বিলিয়ে দিয়েছে, তাদের কারণে আজকে আমরা স্বাধীনতা পেয়েছি, স্বাধীনভাবে আমরা বাংলাদেশে বসবাস করতে পারতেছি, যারা মুক্তিযোদ্ধা তাদের কারণে। সুতরাং সেই জায়গা থেকে তাদেরকে সম্মানিত করা উচিত এবং তাদের জন্য আলাদা কিছু কোটা বা বিভিন্ন সেক্টরে সব জায়গায় মোটামুটি তাদের জন্য কিছু স্পেস জায়গা রাখা এটা দরকার। এই কারণে এই দিক বিবেচনায় কিন্তু প্রধানমন্ত্রী এই কোটা মূলত রাখতে চাচ্ছেন। তবে এখন যেইভাবে আন্দোলন তীব্র আকার ধারণ করতেছে তাতে হয়তো বা এরকম আন্দোলন যদি চালু থাকে তাহলে সেই ক্ষেত্রে এই কোটা সংস্কার এটা বাতিল করতে কিন্তু সরকার বাধ্য হবে। কারণ এটা স্বাভাবিক, বাংলাদেশ কি একটা গণতান্ত্রিক দেশে জনগণের যেটা ইচ্ছা থাকে সেই ইচ্ছার প্রতিফলন ঘটাতে হয়ই। তাদের ইচ্ছা আকাঙ্ক্ষা অনুযায়ী রায় এটা যেভাবে হোক কার্যকর করতে হয়, চাপের মুখে পড়ে করলেও করতে হয়। তো যাই হোক দর্শক, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? আপনিও কি এই কোটা সংস্কারের পক্ষে? যেরকমভাবে বিভিন্ন সেক্টরে এখন কোটা রয়েছে, মুক্তিযোদ্ধা কোটা, নারী কোটা, বিভিন্ন কোটা রয়েছে, তো এগুলো থাকায় কি আমাদের ভালো হচ্ছে, নাকি এগুলো থাকার কারণে আমাদের মেধাবী যারা এর যোগ্য প্রকৃত তারা এর থেকে বঞ্চিত হচ্ছে, আর যে সমস্ত নির্বোধ, নাদান, অযোগ্য ব্যক্তি তারা এসে কোটার সাপোর্টের কারণে তারা এসে সেই জায়গায় বসে যাচ্ছে? আপনার কাছে বিষয়টা কীরকম মনে হচ্ছে এটা কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয়। আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।